মাননীয় স্পিকার, নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিমাণ ক্রমাগতই বাড়ছে। পার্লামেন্টে হাতাহাতি মারামারিতে জড়ালেন রুমিন ফারহানা। সংসদে মারামারি, তাতে জড়িয়েছেন রুমিন ফারহানা। এদিকে আজকে সংসদে রুমিন ফারহানা, হাসনাত আব্দুল্লাহ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে কঠিন লড়াই হয়েছে। সংসদ অধিবেশন উত্তাল হয় রুমিন ফারহানার অগ্নিজরা বক্তব্যে। এই নিয়ে হাতাহাতি মারামারি হয়েছে। একাই হচ্ছে 25,000 কোটি টাকা হচ্ছে ঋণ খেলাপি। এই ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে মানে অ্যাসালম গ্রুপ এবং বেক্সিমকো গ্রুপের ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে এই অর্থ বছরে আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা? রুমিন ফারহানা। ভিডিওতে দেখা যায় প্রথমে চুল ধরে টানাটানি এবং ধস্তাধস্তিতে জড়ান রুমিন ফারহানা। পরে তারা একজন আরেকজনকে কিল, ঘুষি, লাথিও মেরেছেন। সংসদ অধিবেশনে ভয়ানক হট্টগোল। রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে খেপেছে বিএনপি। তারেক রহমানকে কঠিনভাবে ধোলাই করলেন রুমিন ফারহানা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আজকে টের পেয়েছে রুমিন ফারহানা কি জিনিস। সে যে কাউকে ছেড়ে কথা বলে না, তার প্রমাণ আজকে বিএনপি পেয়েছে। একটা ক্যাপিটাল সংকট সৃষ্টি হয়েছে। এটার উত্তর হচ্ছে মাননীয় স্পিকার, এই টাকাগুলো রিপ্লেনিশ করতে হবে আপনাকে। ব্যারিস্টার রুমিন ফারহানা বর্তমান সরকারের সংসদে সব থেকে মাথা ব্যথার কারণ হয়ে যাবে। ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদকে উত্তপ্ত রাখবে। ব্যারিস্টার রুমিন ফারহানার প্রেসার এই সরকার নিতে পারবে না, সেটা আজ সংসদে ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমাণ করে দিয়েছে। রুমিন ফারহানার অ্যাকশনমূলক বক্তব্যে আজকে সংসদ উত্তাল করেছে। তার বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহ, অসংখ্য এমপিদের মুখোশ উন্মোচন হয় এবং সংসদে একটা ঝামেলা তৈরি হয়। দর্শক শ্রোতা, সংসদ অধিবেশনে প্রতিদিনই নতুন নতুন ঝামেলা হয় এবং এই ঝামেলাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতির মধ্যে প্রভাব পড়ে। আজকে তারেক রহমানও রেগে গিয়ে একটি সিদ্ধান্ত নেন সংসদ ভবনে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। রুমিন ফারহানার বক্তব্যে যা যা বলেছে, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী রেগে গিয়ে যা বলেন বা হাসনাত আব্দুল্লাহ যা বলেন, সবকিছু দেখানোর চেষ্টা করব এবং যে ঝামেলাটা হয়েছে সেইটাও দেখাবো। আসুন, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। মাননীয় স্পিকার, নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিমাণ ক্রমাগতই বাড়ছে। ট্যাক্স জিডিপি যেটা আমরা রেখে এসেছিলাম অনেক উপরে, সেটা বিগত সরকারগুলো কমিয়ে কমিয়ে সাথে নিচে নেমে আসছে। আবার এটা আমরা যেখানে রেখে আসছিলাম ওখানে তুলতে হলে মাননীয় স্পিকার একটু সময় দিতে হবে, কিন্তু বিএনপি সরকার সেই কাজটা ভালোভাবে সম্পন্ন করবে, আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি। মাননীয় সদস্য রুমিন ফারহানা একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিমাণ ক্রমাগতই বাড়ছে। ক্ষমতা গ্রহণের মাত্র 52 দিনে ব্যাংক থেকে 44,500 কোটি টাকা ঋণ নিয়েছে বর্তমান সরকার। সরকারের দ্রুত ঋণ বৃদ্ধির কারণে ইতিমধ্যে চলতি অর্থ বছরে বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এবার বাজেটে লক্ষ্যমাত্রা ধরা হয় 1,04,000 কোটি টাকা। সেখানে চলতি অর্থ বছরের জুলাই থেকে 9 এপ্রিল পর্যন্ত সরকার ঋণ নিয়েছে 1,12,761 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার 108%। এর মধ্যে অন্তর্বর্তী সরকার জুলাই থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত নেয়া ঋণ 68,229 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। মাননীয় স্পিকার, অন্যদিকে রাজস্ব আদায়ে অর্থ বছরে 8 মাসে লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছে প্রায় 71,500 কোটি টাকা। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, আমরা রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে এবার নতুন কোনো পরিকল্পনা নিচ্ছে কিনা, করের আওতা বাড়ানো হচ্ছে কিনা এবং হলে সেটি কিভাবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। যে ঋণের কথা বলা হচ্ছে সেটা মূলত বিগত আমরা কিন্তু ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মাত্র 2 মাস এর মতো সরকারে এসছে, সুতরাং এটা ক্যারি ওভার হচ্ছে আগে থেকে, সুতরাং এই সংখ্যাটা এখানে বোধহয় প্রযোজ্য না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বিএনপির যে অর্থনৈতিক পলিসি সেটা হচ্ছে স্থানীয় ব্যাংক থেকে ঋণ কমিয়ে আনা। এবং আমি নিশ্চিতভাবে আপনাদের বলতে চাই, আগামী বাজেটে তার পরবর্তী সময়ে আপনারা দেখতে পাবেন আমরা প্রায় সরকার স্থানীয় ব্যাংক থেকে ঋণ কিভাবে কমিয়ে আনছি ক্রমান্বয়ে, এবং এটার প্রতিফলন আপনারা আগামী দিনে দেখতে পাবেন, এই বাজেটেও দেখতে পাবেন। তো সুতরাং ঋণ যেটা বিগত দিনের তো অনেক লাইবিলিটি আমরা গ্রহণ করেছি। এখন আমি তো আগেই বলেছি ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, ট্যাক্স জিডিপির কথা যখন আপনি বলেন, আমি তো ব্যবসার অবস্থা এতক্ষণ ধরে আপনাদেরকে বললাম, যেখানে ব্যবসায়ীরা
এক্সিস্টেন্সিয়াল থ্রেটে আছে, তো ব্যাংকের রিপেমেন্ট করতে পারছে না, তার স্টাফদের বেতন দিতে পারছে না, ফ্যাক্টরিগুলো রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, এগুলো আগের থেকে ক্যারি ওভার সব। তো সেই ক্ষেত্রে ট্যাক্স জিডিপি যেটা আমরা রেখে এসেছিলাম অনেক উপরে, সেটা বিগত সরকারগুলো কমিয়ে কমিয়ে সাথে নিচে নেমে আসছে। আবার এটা আমরা যেখানে রেখে আসছিলাম ওখানে তুলতে হলে মাননীয় স্পিকার একটু সময় দিতে হবে, কিন্তু বিএনপি সরকার সেই কাজটা ভালোভাবে সম্পন্ন করবে। সরকারের সাথে আসালম গ্রুপের কোনো সমঝোতা হয়েছে কিনা এই বিষয়টি জানতে চাচ্ছি। বিএনপির রাজনীতি অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারোর সাথে কোনো সমঝোতা করার কোনো সুযোগ নেই। যারাই ব্যাংক থেকে টাকা নিয়েছে, পালিয়ে গিয়েছে, সকলের বিরুদ্ধে মামলা হয়েছে। মাননীয় সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা 4, সরাসরি প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমার প্রশ্ন হচ্ছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড টোটাল 92,115 কোটি টাকা ঋণের ধারক এবং এই 92,115 কোটি টাকার মধ্যে আসালম গ্রুপ একাই 80,000 কোটি টাকা হচ্ছে ঋণ খেলাপি। জনতা ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপ একাই হচ্ছে 25,000 কোটি টাকা হচ্ছে ঋণ খেলাপি। এই ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে মানে আসালম গ্রুপ এবং বেক্সিমকো গ্রুপের ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে এই অর্থ বছরে আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা, আর 2 নম্বর প্রশ্ন আছে কিনা, এবং আসালম গ্রুপকে তাদের এই ঋণ না পরিশোধ না করে কিভাবে আবার নতুন করে পুনর্বহাল করার চেষ্টা করা হচ্ছে, এটা নিয়ে সরকারের সাথে আসালম গ্রুপের কোনো সমঝোতা হয়েছে কিনা এই বিষয়টি জানতে চাচ্ছি। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, বিএনপির রাজনীতি অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারোর সাথে কোনো সমঝোতা করার কোনো সুযোগ নেই। এবং বিগত দিনে আমি আপনাদের একটু পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপি যতবারই সরকারে এসেছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে কোনো প্রশ্ন আসে নাই, ম্যাক্রো স্ট্র্যাটেজি, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই, শেয়ার বাজার লুটপাট নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই। সো বি অ্যাসিওরড, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক পরিকল্পনায় সমঝোতার কোনো সুযোগ নাই। এবং যারাই ব্যাংক থেকে টাকা নিয়েছে, পালিয়ে গিয়েছে, সকলের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা পার্সু করা হচ্ছে, এবং এটার জন্য আমরা বাইরে প্রফেশনাল ফার্মগুলোকে অ্যাপয়েন্ট করেছি এই টাকা দিয়ে যারা পালিয়েছে এগুলো রিকভারের জন্য। একদিকে G2G গভর্নমেন্ট কাজ চলছে, অন্যদিকে রিকভারি যে ফার্মগুলো আছে প্রাইভেটলি তারাও কাজ করছে। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এই টাকা রিকভার করতে পারবো। প্রবাদ আছে, অঢেল ধনেও অঢেল মন থাকে না, আর শূন্য থলেতে তো ঢোলও বাজে না। বাংলাদেশের বর্তমান অর্থনীতির হালচাল যেন ঠিক সেই শূন্য থলেটির মতো, বাইরে থেকে যতই রঙিন লাগুক ভেতরের টানাটানি। রাষ্ট্র নামক এই বিশাল যন্ত্রটি আজ এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে যেখানে আয় ব্যয়ের খাতা মিলাতে গিয়ে হিসাবরক্ষক নিজেই হাঁপিয়ে উঠেছেন। কাঙ্ক্ষিত রাজস্ব আয় নেই, এই একটি বাক্যেই যেন গোটা কাহিনীর সারাংশ লুকিয়ে আছে। রাষ্ট্রের আয় কমে গেছে কিন্তু খরচের বহর এক চুলো কমেনি, ফলে ঘাটতির অঙ্ক দিন দিন এমনভাবে ফুলে উঠছে যেন বর্ষাকালের নদী। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের কিস্তিও সময় মতো পাওয়া যাচ্ছে না, কারণ শর্ত পূরণে ব্যর্থতা। অর্থাৎ বাইরের দিক থেকেও যে সহায়তার আশ্বাস ছিল তাতেও অনিশ্চয়তার মেঘ জমেছে। ফলে সরকারের তহবিলে এখন হাত খুলে খরচ করার মতো টাকা নেই, ধারকর্জই একমাত্র ভরসা। এরই মধ্যে ব্যাংক থেকে রেকর্ড পরিমাণ ঋণ নেওয়া হয়ে গেছে, যেন সংসারের বড় ছেলে বারবার মহাজনের দরজায় কড়া নাড়ছে। উন্নয়ন সহযোগীদের কাছেও চাওয়া হয়েছে $3 বিলিয়ন ঋণ। অন্যদিকে বিশ্ববাজারে জ্বালানির দাম এমনভাবে বেড়েছে যে বেশি দামে কিনে কম দামে বিক্রি করার পুরনো নীতি আর ধরে রাখা যাচ্ছে না। বাধ্য হয়ে দেশের বাজারেও জ্বালানির দাম বাড়াতে হয়েছে, যেন নিজের ঘরের ভাত কমিয়ে অতিথিকে খাওয়ানোর দিন শেষ। এদিকে সামনে আসছে নতুন অর্থ বছর, আর তার জন্য পরিকল্পনা করা হয়েছে এক উচ্চাভিলাষী বাজেট। আয় নেই তবু খরচ চলবে, এ এক অদ্ভুত বাস্তবতা। দেশি বিদেশি ঋণের সুদ কড়ায় গন্ডায় শোধ করতে হচ্ছে। সব মিলিয়ে রাষ্ট্র যেন এখন এক মধ্যবিত্ত পরিবারের মতো, যেখানে মাসের শেষে হিসাব মেলাতে গিয়ে গৃহকর্তা চুপচাপ বসে থাকেন। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে, চলতি অর্থ বছরের 8 মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৭১,৪৭২ কোটি টাকা। লক্ষ্যমাত্রা ছিল ৩,২৫,৮০২ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে মাত্র ২,৫৪,৩৩০ কোটি টাকা, অর্থাৎ প্রায় ২২% পিছিয়ে। বাকি 4 মাসে প্রায় ৩ লাখ কোটি টাকা আদায়ের প্রয়োজন, কিন্তু বাস্তবতা বড় নির্মম। এখন পর্যন্ত কোনো মাসেই ৪০,০০০ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়নি, অথচ লক্ষ্য পূরণে প্রতি মাসে দরকার ৭৫,০০০ কোটির বেশি। যেন পরীক্ষার আগের রাতে পুরো বই শেষ করার চেষ্টা। আয়কর, ভ্যাট ও আমদানি শুল্ক 3টি প্রধান খাতেই লক্ষ্য পূরণ হয়নি। আয়কর খাতে ঘাটতি সবচেয়ে বেশি। করদাতাদের বড় অংশ এখনো কর নেটের বাইরে। প্রায় ১,২৮,০০,০০০ টিআইএনধারীর মধ্যে মাত্র ৪৬ লাখ রিটার্ন জমা দিয়েছেন।
এই চিত্র কর ব্যবস্থার দুর্বলতাকে নগ্নভাবে প্রকাশ করে। অন্যদিকে আমদানি কমে যাওয়া, ব্যবসার ধীরগতি সব মিলিয়ে ভ্যাট আদায়ও কমেছে, কিন্তু খরচ তো থেমে থাকছে না। রাষ্ট্রের কর্মচারীদের বেতন ভাতা, অবকাঠামো উন্নয়ন সবই চলতে থাকে। ফলে সরকার বাধ্য হয়ে ব্যাংক ব্যবস্থা থেকে ধার করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, অর্থবছরের প্রথম 9 মাসেই ব্যাংক থেকে সরকারের ঋণ প্রায় 1,09,000 কোটি টাকা, যা পুরো বছরের লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে। শুধু জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসেই নেওয়া হয়েছে প্রায় 56,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে বেসরকারি খাত ঋণ পাবে না, বিনিয়োগ কমে যাবে, কর্মসংস্থান থমকে যাবে, জিডিপি প্রবৃদ্ধির হারও আরও নিচে নেমে আসবে। অর্থাৎ রাষ্ট্র নিজেই এমনভাবে ঋণ নিচ্ছে যে অন্যদের শ্বাস নেওয়ার জায়গা সংকুচিত হয়ে যাচ্ছে। বিদেশি ঋণের অবস্থাও কম গুরুতর নয়। বর্তমানে দেশের মোট বিদেশি ঋণের পরিমাণ 23 লাখ কোটি টাকারও বেশি। এর মধ্যে নতুন করে প্রায় 300 কোটি ডলারের ঋণ চাওয়া হয়েছে, অথচ আগামী 5 বছরে প্রায় 26 বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ শোধ করতে হবে, যা অতীতের তুলনায় অনেক বেশি। আইএমএফের থেকে 4.75 বিলিয়ন ডলার ঋণ নেওয়া হলেও পরবর্তী কিস্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শর্ত পূরণ না হওয়ায় সংস্থাটি নিশ্চয়তা দিচ্ছে না। কথা দিয়ে কথা রাখলো না বিএনপি। হ্যাঁ, জাতির সাথে প্রতারণা করেছে, তার নিজ দলের সাথে প্রতারণা করেছে, জুলাইয়ের সাথে প্রতারণা করেছে এবং জোটের শরিক মিত্রদের সাথেও প্রতারণা করেছে। সাজিদ আলম এনসিপি নেতা, তিনি এটা বলেছেন যে বিএনপি তার জোট শরিকদের সাথে প্রতারণা করেছে। কি প্রতারণা করেছে আমি ডিটেইলস আসছি, ব্যাখ্যা সহ। এর মানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বিএনপির এই প্রতারক দল বিএনপির সাথে কোনো মিত্র দিন শেষে হয়তো থাকবে না। হয়তো বা কেউ যদি বিএনপিতে বিলীন হয়ে যেতে পারে, যাবে, নইলে আম সারা ইহকাল পরকাল এবং বর্তমান ভবিষ্যৎ সব হারাবে। যেমন বিভিন্নুরের দলের সাবেক সেক্রেটারি আমার স্নেহের ছোট ভাই রাশেদ খান আম সালা একুল উকুল সব হারিয়েছে। এখন তিনি বিএনপির দালালি করছেন, অথচ বিএনপি তাকে চারানার দাম দেয় না, দিবে না, কিচ্ছু দিবে না। ঠিকভাবে সংসার চালাতে পারে কিনা এটাই সন্দেহ আছে। অনেক কষ্ট করেছে ছেলেটা, এখন বিএনপির দালালি করছেন। অতীতে তার যে সংগ্রাম সেগুলোর বিরুদ্ধে কথা বলতে হচ্ছে, প্রচুর উল্টাপাল্টা কথা বলেন এবং বিএনপির চাইতে অতি বিএনপি সেজেছেন, কারণ কিছু একটা চান বিএনপির কাছ থেকে, এই জন্য অতি বিএনপি সাজছেন। কিন্তু লাভ হবে না। বিএনপি তার শরিক মিত্রদেরকে ধ্বংস করছে, অনেক শরিক মিত্রদের দলকে বিলুপ্ত করিয়েছে, একদম নাই করে দিয়েছে। বেবি জাহাজের দল, ববি হাজ্জাজকে আমরা বলি বেবি জাহাজ, সেই বেবি জাহাজের দল, এহসানুল হুদার দল, এরকম আরো দল, এবং জোনায়েদ সাকির দলও কার্যত নাই। জোনায়েদ সাকি কিন্তু দলে নাই। জোনায়েদ সাকি পটেনশিয়াল পলিটিশিয়ান ছিলেন, কিন্তু সেই জোনায়েদ সাকিকেও মন্ত্রী বানিয়ে কার্যত তার পলিটিক্যাল ক্যারিয়ার এখানেই থামিয়ে দিয়েছে বিএনপি। বিভিন্নুরকে মন্ত্রী বানিয়ে বিভিন্নুরের দলের জানাজা সম্পন্ন করেছে। বিভিন্নুরের দল গণ অধিকার পরিষদ কিন্তু কোনো অস্তিত্বই নেই, এনসিপির সামনে ওটা কিছুই না। তো দর্শক, বিএনপি তার জোট শরিকদের সাথে প্রতারণা করেছে। সাজিদ আলম এই কথা বলেন, মানে কাউকে কোনো সংরক্ষিত নারী আসনের একটা আসনও কাউকে দেয়নি, অথচ এখানে জোট শরিকদের দেওয়ার কথা ছিল। বিশেষ করে জমিয়ত উলামা ইসলাম, সেই টেলিসামাত হুজুররা একটাও জিততে পারেনি, তো তাদেরকে এখানে একটু মূল্যায়ন করতে পারতো, না করেনি। গণ অধিকার পরিষদে একজনকে দিতে পারতো, দেয়নি, কাউকে দেয়নি, সব নিজেরা। এত আছে তারপরে নিজেরা। আর জামাতের নাই সামান্য 13টা, তার মধ্যে থেকে 5টা দিয়ে দিয়েছে, মাত্র 8টা রেখেছে। তো জামাত কতটা উদার সবাই দেখছে। সাজিদ আলম এটা উল্লেখ করেছে। তবে আওয়ামী লীগ যে কাউকে দেয়নি সেটা না। শেষ পর্যন্ত নির্বাচনটা সাজিয়ে গুছিয়ে করে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশের সেনাবাহিনী সকলকে এক জায়গায় এনে যে তারেক রহমানকে দেশে আনা গেছে এবং তারেক রহমানকে জিতিয়ে তাকে প্রধানমন্ত্রী করা হয়েছে, যেই ব্যক্তির এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার বিষয়টা নিশ্চিত হয় নাই, যেই ব্যক্তি এখনো এই কমাস পরে যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কে, তিনি সেখানে যেতে পারবেন কিনা নিশ্চিত হয় নাই, কারণ এখনো তিনি FBI এর কালো তালিকাভুক্ত। সেই ব্যক্তি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বসতে পারলেন, এর পেছনে জিল্লুর রহমান অবিস্মরণীয় অবদান রেখেছেন। বাংলাদেশের প্রথিত যশা নিরপেক্ষ সাংবাদিক, তৃতীয় মাত্রা খ্যাত জিল্লুর রহমান তারেক রহমান সরকার ক্ষমতায় আসতে না আসতেই এমন এক পুরস্কার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে বাগিয়ে নিয়েছেন যে সারা বাংলাদেশে এই প্রশ্ন ঘুরছে এখন বিএনপির ভেতরে এবং বাইরে। এর পাশাপাশি সাংবাদিক মহলেও যে কি দিয়েছেন তারেক রহমানকে জিল্লুর রহমান, যে জিল্লুর রহমান আর তার স্ত্রীকে তারেক রহমান এমন এক পুরস্কার দিতে বাধ্য হলেন বা খুশি হয়ে এমন ইনাম দিলেন।
জিল্লুর রহমান তার স্ত্রী ফাহমিদা হককে এমপি বানিয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের বদান্যতায়। প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটা পুরস্কার, এমন একটা স্বীকৃতি কেন দেবেন সাংবাদিক জিল্লুর রহমানের স্ত্রীকে? তার স্ত্রী ফাহমিদা হক যে কোনো বিএনপি ঘনিষ্ঠ পরিবারের সদস্য, এরও কোনো খবর এমন ঘোষণা আসার প্রায় 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও পাওয়া যায় না। মানে ফাহমিদা হকের বাবা বা পরিবারের অন্য কেউ বিএনপির রাজনীতির দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও দেবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।